বাংলা ছোট গল্পের জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই। তাঁর লেখার সাথে বিশ্ববিখ্যাত রচনাগুলির তুলনা করা হয়। নোবেলজয়ী কবিগুরুর যে সকল গল্পগুলি একবার পড়লে আর ভোলা সম্ভব নয়, ছুটি সেই গল্পগুলির মধ্যে অন্যতম। সকল শ্রোতা বন্ধুদের কথা মাথায় রেখে গল্পটিকে আমরা সামান্য সহজ এবং চলিত করে নিয়েছি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, বিশ্বজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে ছুটি। গ্রামের সকল বালকদের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় এক নতুন ফন্দি এলো। গ্রামের ধারের শান্ত বেগে বয়ে চলা নদীর এক ধারে একটি শাল কাঠ পড়েছিল। মাঝিরা ঠিক করেছিল তা দিয়ে মাস্তুল তৈরি করবে, কিন্তু এখন ফটিক সিদ্ধান্ত নিল সকলে মিলে সেটা গড়িয়ে নিয়ে যাবে। যে ব্যক্তির কাঠ পরে তার যে কতটা অসুবিধা বা বিরক্তি হবে তার মূল্য কেউই বুঝল না। সবাই ফটিকের কথায় সম্পূর্ণ সায় দিল। কোমর বেঁধে যখন সকলেই মনোযোগের সাথে কাজ করার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় ফটিকের ছোট ভাই মাখনলাল গম্ভীরভাবে এসে সেই কাঠের গুঁড়ির উপর বসে পড়ল। ছেলেরা তার এরকম উদাস মনোভাব দেখে বেশ অসন্তুষ্ট হলো। একজন এসে কি করবে বুঝতে না পেরে মাখনলালকে একটু আধটু ঠেলতে লাগলো, কিন্তু তাতে তার বিন্দুমাত্র পরিবর্তন হলো না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার খেলার নীরবতা সম্বন্ধে নীরবে এক ঠাঁয়ে চিন্তাভাবনা করতে লাগলো। ফটিক অনেকক্ষণ ধরে মাখনের এসব কাণ্ড কারখানা দেখছিল। এবার সে বেশ দম নিয়ে বলে উঠল, মাখন, মার খাবি বলছি, গুঁড়িটা ছেড়ে দে। মাখন কোনো রকম কথা বলল না ফটিককে, বরং সে আরও নড়ে চড়ে ভালো করে বসলো গুঁড়িটার উপর। এই অবস্থায় সবার সামনে নিজের সম্মান রক্ষার তাগিদে অবাধ ভাইয়ের গালে এক থাপ্পড় কষিয়ে দেওয়া ফটিকের কর্তব্য ছিল, কিন্তু তার সাহস হলো না। তবে সে এমন এক মূর্তি ধারণ করলো যেন ইচ্ছা করলেই এক্ষুনি সে মাখনকে শাসন করতে পারে। কিন্তু সে কিছুই করল না, কারণ তার মাথায় আগের থেকেও আরও একটা ভালো খেলার কথা এসেছে। সে আদেশ করল মাখন শুদ্ধ ওই গুঁড়ি গড়ানো হবে। মাখন মনে করলো এতে বেশ মজা হবে, কিন্তু অন্যান্য বিষয়গুলির মতো এই ক্ষেত্রেও যে মজার সাথে বিপদের সম্ভাবনা আছে তার কারোর মাথাতেই এলো না। ছেলেরা একজোট হয়ে ঠেলতে শুরু করলো। মারো ঠেলা, সাবাস জোয়ান, মারো ঠেলা, সাবাস জোয়ান, মারো ঠেলা। গুঁড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তার গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হয়ে গেল। খেলার শুরুতেই এরকম আশাতীত ব্যাপার ঘটার ফলে অন্যান্য ছেলেরা বেশ বিরক্ত হয়ে উঠল, কিন্তু ফটিক ব্যস্ত হয়ে পড়ল। মাখন তৎক্ষণাৎ মাটি থেকে উঠে ফটিকের উপর লাফিয়ে পড়ল আর তাকে এলো পাথাড়ি মারতে লাগলো। মাখন ফটিকের নাক মুখ আঁচড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ছুটে চলে গেল। খেলার ইতি হয়ে গেল। ফটিক পাশের কাশবন থেকে কিছু কাশ ছিঁড়ে নিয়ে নদীর জলে অর্ধনিমগ্ন একটা নৌকোর উপরে চুপচাপ কাশের গোড়া চেবাতে চেবাতে বসে রইল। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে এসে লাগলো। একটা অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল নিয়ে বের হয়ে এলো। ফটিককে দেখতে পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, চক্রবর্তীদের বাড়িটা কোথায়? ফটিক ডাঁটা চিবোতে চিবোতে বলল, ওই দিকে।
কিন্তু সে যে কোন দিক দেখালো সেটা বোঝার সাধ্য কারুর হলো না। ভদ্রলোক আবার জিজ্ঞেস করলেন, কোন দিকে বললে বাবা? সে বলল, জানি না। বলে পুনরায় আবার কাজ চিবোনো শুরু করলো। ভদ্রলোক তখন অন্য লোকের সাহায্য নিয়ে চক্রবর্তীদের বাড়ি খোঁজ করতে চললেন। কিছুক্ষণ পর বাঘাবাগ দিয়ে এসে বলল, ও ফটিকদা, তোমার মা ডাকছে। ফটিক বলল, যাব না। বাঘা তাকে জোর করে কোলে তুলে বাড়ির দিকে নিয়ে চলল। ফটিক বাঁচার জন্য আপ্রাণ হাত পা ছুঁড়তে লাগলো। ফটিককে দেখবার সাথে সাথেই তার মা অগ্নিমূর্তি ধারণ করলো। আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক বলল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞেস করো না। মাখনকে প্রশ্ন করাতে মাখন নিজের পূর্ব নালিশের সমর্থন করে বলল। হ্যাঁ, মেরেছে মেরেছে। তখন আর ফটিকের সহ্য হলো না। দ্রুত গিয়ে মাখনকে এক সশব্দ চড় মেরে বলল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে সবেগে নাড়া দিয়ে তার পিঠে 2-3টে কিল মেরেই দিলেন। ফটিক মাকে ঠেলে দিল। মা চিৎকার করে বলল, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময় কোথা থেকে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকলেন। আহ, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে উঠল। ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলে গড় করে প্রণাম করল। বহুদিন হলো দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2টো সন্তান হয়েছে। তারা অনেকটা বড়ও হয়েছে। তাঁর স্বামীর মৃত্যু হয়েছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায়নি। আজ বহুকাল পরে দেশে ফিরে এসে বিশ্বম্ভরবাবু তাঁর বোনকে দেখতে এসছেন। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় নেবার 2-1 দিন আগে বিশ্বম্ভরবাবু তাঁর বোনকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন। উত্তরে ফটিকের অবাধ্য, উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনলেন। তাঁর বোন বললেন, ফটিক আমার হাড় জ্বালাতন করছে। শুনে বিশ্বম্ভর প্রস্তাব দিলেন তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে শিক্ষা দেবেন। অভাগা বিধবা বোন এ প্রস্তাবে সহজেই সম্মত হলেন। ফটিককে তাঁর মামা জিজ্ঞেস করলেন, কি রে ফটিক, মামার সঙ্গে কলকাতা যাবি? ফটিক লাফিয়ে উঠে বলল, যাব। যদিও ফটিককে বিদায় করতে তার মায়ের আপত্তি ছিল না, কারণ তার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলে দেয় কিংবা মাথায় ফাটিয়ে দেয়। কবে যাবে, কবে যাবে, কখন যাবে করে ফটিক তার মামাকে অস্থির করে তুলল। উৎসাহে তার রাতে আর ঘুম হয় না। অবশেষে যাওয়ার সময় অত্যধিক আনন্দের বশে ফটিক তার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করার পুরো অধিকার দিয়ে গেল। প্রথমত মামির সঙ্গে আলাপ হলো। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছেন তা দেখে মনে হয় না। তাঁর নিজের 3টি ছেলে নিয়ে তিনি নিজের সংসার পেতে বসে আছেন। এরই মধ্যে হঠাৎ কোথা থেকে একটি 13 বছরের অপরিচিত অজপাড়া গায়ের ছেলে কেমন একটা বেখাপ্পা দেখায়। বিশ্বম্ভরের এত বয়স হলো, তবু কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড থাকে। বিশেষত 13-14 বছরের ছেলের শোভাও নেই, কোনো কাজেও লাগে না। তার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নয়। তার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথামাত্রই উদ্ধত। হঠাৎ কাপড় চোপড়ের আকার লক্ষ্য না করে
বেমানান রূপে বেড়ে ওঠে। তার ছোটবেলাকার লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা হঠাৎ করেই হারিয়ে যায়। লোকে সেজন্য তাকে মনে মনে অপরাধী না বানিয়ে থাকতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাচ্ছে না। এজন্য নিজের অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হয়ে থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য সামান্য কাতরতা মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির কাছ থেকে স্নেহ কিংবা ভালোবাসা পেতে পারে, তখন সে তার কাছে আত্মঋণী হয়ে থাকে। কিন্তু তাকে স্নেহ করতে কেউই সাহস পায় না, কারণ সেটাকে সাধারণ ভাষায় প্রশ্রয় বলা হয়ে থাকে। সুতরাং তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায়। সুতরাং এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান ছেলেটার পক্ষে নরক। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাকে পদে পদে কাঁটার মতো বিঁধে। এই বয়সে সাধারণ নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকে দুর্লভ জীব বলে মনে হয়। অতএব তাঁদের কাছ থেকে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চোখে সে যে একটা বোঝা, এইটা ফটিক খুব সুন্দর বুঝতে পারত। মামি যখন তাকে কোনো একটা কাজ করতে বলতো, তাহলে সে মনের আনন্দে যতটা দরকার তার থেকে অনেক বেশি কাজ করে ফেলত। অবশেষে মামি তার উৎসাহ দমন করে বলতেন, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না। এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পড়ো গে, যাও। ঘরের মধ্যে এই রূপ অনাদর তারপর আবার হাঁপ ছাড়বার জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকে পড়ে কেবলই সেই গ্রামের কথা মনে পড়ত। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি, বোঁ বোঁ শব্দে উড়ে বেড়াবার সেই মাঠ, তাই রে নাই রে নাই রে না করে উচ্চ স্বরে স্বরচিত রাগিনী আলাপ করে অকর্মণ্য ঘুরে বেড়াবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে সাঁতার কাটবার সেই মুহূর্তগুলো, সেই সব দল বল উপদ্রব স্বাধীনতা এবং সবার উপরে সেই অত্যাচারিণী অবিচারিণী মা। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখতে পাওয়ার অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মা হারা বাচ্চার মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন। সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর ছেলের মনে কেবলই মনে পড়ত। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী ছেলে আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করলে সে হাঁ করে চেয়ে থাকত। মাস্টার যখন মার শুরু করত, তখন ভারাক্রান্ত গাধার মতো নীরবে সহ্য করত। ছেলেদের যখন খেলবার ছুটি হতো, তখন জানলার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত। যখন সেই দুপুরে রোদে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছুক্ষণের জন্য দেখা যেত, তখন ফটিক তাদের দিকে আন মনে চেয়ে থাকত। একদিন অনেক সাহস করে মামাকে জিজ্ঞাসা করেই বসল, মামা, মার কাছে কবে যাব? মামা বললেন, স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের বাকি। একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলল। একে তো সহজে পড়া মুখস্থই হতে চায় না, তার উপর বই হারিয়ে একেবারে নাজেহাল হয়ে পড়ল। মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মারধর ও অপমান করতে আরম্ভ করল। স্কুলে তার এমন অবস্থা হলো যে
তার মামাতো ভাইরা তার সাথে কথা বলতেও লজ্জা বোধ করত। ফটিকের অপমানে তারাও অন্যান্য ছেলেদের মতো বেশ মজা পেত। একদিন আর থাকতে না পেরে ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে বলল, একটা কথা বলবো, বই হারিয়ে ফেলেছি। মামি মুখে বিরক্তির রেখা এনে বললেন, বেশ করেছো, আমি তোমায় মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারবো না। ফটিক আর কিছু না বলে চলে এলো। সে যে পরের পয়সা নষ্ট করছে এই মনে করে তার মায়ের উপর ভীষণ রাগ হলো। নিজের হীনতা এবং দৈন্য তাকে মাটির সাথে মিশিয়ে দিল। স্কুল থেকে ফিরে এসে সেই রাত্রে তার প্রচণ্ড মাথা ব্যথা আরম্ভ করলো এবং তার সাথে গা শিরশির। বুঝতে পারল তার জ্বর আসছে, আর তার সাথে এটাও বুঝতে পারল যে শরীর খারাপ হলে তার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হবে। রোগের সময় এই অকর্মণ্য নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারোর কাছে সেবা পেতে পারে এরকম প্রত্যাশা করতে তার লজ্জা বোধ হতে লাগলো। পরদিন সকালে ফটিককে আর দেখা গেল না। চারিদিকে হই হুল্লোড় পড়ে গেল। প্রতিবেশীদের খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন রাত থেকে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হলো। লোকজনেরা ফটিককে ভিজে ভিজেই খুঁজতে লাগলো। অবশেষে কোথাও না পেয়ে বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন। গোটা একটা দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বিশ্বম্বরবাবুর বাড়ির সামনে দাঁড়ালো। তখনও ঝুপঝুপ করে অবিশ্রাম বৃষ্টি পড়ছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে। দুজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নেমে বিশ্বম্বরবাবুর কাছে দিয়ে এলো। তার আপাদমস্তক ভিজে গেছে, সর্বাঙ্গে কাদা, মুখ চোখ লাল হয়ে গেছে, থরথর করে কাঁপছে। বিশ্বম্বরবাবু প্রায় কোলে করে তাকে ভিতরে নিয়ে এলো। মামি তাকে দেখেই বলে উঠল, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও গে, ওকে বাড়ি পাঠিয়ে দাও গে। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তার ভালো করে বিশ্রাম হয়নি এবং নিজের ছেলেদের সাথেও অনেক খিটখিট করেছেন। ফটিক ক্লান্ত স্বরে বলে উঠল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। ফটিকের জ্বর অত্যন্ত বেড়ে উঠল। সমস্ত রাত প্রলাপ বকতে লাগলো। বিশ্বম্বরবাবু ডাক্তার নিয়ে এলেন। ফটিক তার রক্তবর্ণ চোখ একবার উন্মিলিত করে কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকিয়ে বলল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্বরবাবু রুমালে চোখ মুছে সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানা হাতের উপর তুলে নিয়ে তার কাছে এসে বসলেন। ফটিক আবার বিড়বিড় করে বকতে লাগলো, মা, আমাকে মারছো কেন? সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। পরদিন কিছুক্ষণের জন্য ফটিকের জ্ঞান এসেছিল। সে ঘরের চারিদিকে চেয়ে রইল অনেকক্ষণ। তারপর নিরাশ হয়ে আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুল। বিশ্বম্বরবাবু তার মনের ভাব বুঝতে পেরে ফটিকের কানের কাছে মুখ নিয়ে এসে মৃদু স্বরে বললেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তারপর দিনও কেটে গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানায়, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্বরবাবু প্রদীপের ক্ষীণ আলোর সামনে বসে প্রতি মুহূর্তেই ফটিকের মায়ের জন্য প্রতীক্ষা করতে লাগলো। ফটিক খালাসিদের মতো সুর করে বলতে লাগলো, এক বাও মেলে না, দো বাও মেলে না। কলকাতায় আসবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল।
খালাসিরা কাছি ফেলে সুর করে জল মাপত। ফটিক প্রলাপে তাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপছে। এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করে চেঁচিয়ে উঠল। বিশ্বম্বর বহু কষ্টে তাকে আটকানোর চেষ্টা করলেন। ফটিকের মা তার বিছানার সামনে আছাড় খেয়ে পড়ে কাঁদতে লাগলেন। ফটিক, সোনা মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তার উত্তর দিল। হ্যাঁ, মা আবার ডাকল। ওরে ফটিক, বাপরে। ফটিক ধীরে ধীরে পাশ ফিরে কাউকেও লক্ষ্য না করে মৃদুস্বরে বলল, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।